স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনায়। আজকের আলোচনার বিষয় ডাকসু নির্বাচন। আপনারা জানেন যে রাত পোহালেই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। বেশ কয়েক বছর পর এবারে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত 5 বছর ডাকসুতে কোনো নির্বাচিত ছাত্র প্রতিনিধি না থাকার কারণে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। শিক্ষার্থীদের অধিকার থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হন। আমাদের শিক্ষা জীবনে, বিশ্ববিদ্যালয় জীবনে দুটি নির্বাচন পেয়েছিলাম ডাকসুর আমরা 89 এবং 90 সালে। সেই জায়গা থেকে হচ্ছে ডাকসু নির্বাচনের আমাদের সময় এক ধরনের ট্রেন্ড ছিল। সেই সময় আমরা দেখেছি স্বৈরাচার বিরোধী আন্দোলনের একটি উত্তাপ ছিল এবং সেই নির্বাচনে ছাত্রদের মতামত দেওয়ার ক্ষেত্রে যেটি ছিল 1989-তে একদিকে ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, জাসদ ছাত্রলীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর ছাত্র সংগ্রাম পরিষদ, আরেকদিকে ছিল জাতীয়তাবাদী ছাত্রদল। সেই নির্বাচনে ছাত্র সংগ্রাম পরিষদ নিরঙ্কুশ জয় লাভ করে। কিন্তু পরবর্তীতে 90 সালের নির্বাচনে আবার জাতীয়তাবাদী ছাত্রদল ডাকসুর নেতৃত্বে আসে। এরপরের নির্বাচনটি হয়েছিল বেশ কয়েক বছর পর। 2018-তে সড়ক আন্দোলনের পরে একটি নির্বাচন হয়েছিল, কোটা আন্দোলনের পর একটা নির্বাচন হয়েছিল, মুক্তিযুদ্ধ কোটা বাতিলের দাবিতে যে আন্দোলন হয়েছিল সেই সময় আবার আরেকটি নির্বাচন হয়। সেই নির্বাচনের পর প্রায় 6 বছরের মাথায় আবার নির্বাচন হচ্ছে। আমি সকালবেলায় যেহেতু ভোট গ্রহণ, একদম শেষ মুহূর্তের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। যে এবারের নির্বাচনের প্রধান কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তা হচ্ছেন অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে প্রার্থীরা 28টি পদে। অবশ্যই এর মধ্যে সদস্য পদ আছে 13টি। একটি বিষয় বলা ভালো যে 89, 90 বা তার আগের ডাকসু নির্বাচনগুলোতে যেই পদ ছিল, সম্পাদকীয় পদগুলো, এগুলো এবার অনেকটাই পরিবর্তন হয়েছে। যেমন সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দুটি আলাদা পদ ছিল, এটি এখন একটি পদ। এর বাইরে বিজ্ঞান প্রযুক্তি, এটি নতুন পদ। আগে ছিল বিজ্ঞান মিলনায়তন সম্পাদক, বিজ্ঞান সম্পাদক, এটি প্রযুক্তিযুক্ত হয়েছে এখন। পরিবহন, ক্রীড়া, এগুলো আগের মতোই আছে। আরেকটি হচ্ছে যে মিলনায়তন সম্পাদক ছিল দুটি, ছাত্র মিলনায়তন এবং ছাত্রী মিলনায়তন। এই জায়গায় এখন এসছে মিলনায়তন বা কমন রুম, রিডিং রুম, ক্যাফেটেরিয়া সম্পাদক, এই মিলে একটি পদ হয়েছে। গবেষণা ও প্রকাশক, এই পদটিও যুক্ত হয়েছে। স্বাস্থ্য পরিবেশ সম্পাদক যুক্ত হয়েছে, মানবাধিকার ও আইন সম্পাদক যুক্ত হয়েছে, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক যুক্ত হয়েছে। আন্তর্জাতিক সম্পাদকের কথাটা আমার ঠিক মনে নেই যে 89-90-তে ছিল কিনা, তবে আমার কেন যেন মনে হচ্ছে সে সময় এই পদটি ছিল। মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, এটিও নতুন একটি পদ। এর বাইরে ভিপি, জিএস, জিএস তো আছে। আর সভাপতি ও কোষাধ্যক্ষ, এটি মূলত অনির্বাচিত পদ। পদাধিকার বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি ডাকসুর সভাপতি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, ডাকসুর ট্রেজারার। এই হচ্ছে মূলত পদগুলোর বিষয়।
এবার আমরা একটু দেখি যে কোন পদে কতজন। এর মধ্যে পদের কথা যদি বলি সেই ক্ষেত্রে হচ্ছে যে ভিপি পদে, আমি পদ ধরে ধরে আসি, ভিপি পদে আছেন ৪৫ জন প্রার্থী। এর মধ্যে ৫ জন নারী প্রার্থী আছেন। সাধারণ সম্পাদক বা জিএস পদে আছেন ১৯ জন প্রার্থী, এর মধ্যে নারী প্রার্থী একজন। এই জিএস পদে ২৫ জনের মধ্যে ৪ জন নারী প্রার্থী আছেন। সামগ্রিকভাবে যদি আবার আমি একবার একটু আপনাদের শুরুতেই বলে নেই যে ২৮টি পদে প্রার্থী ৪৭১ জন, তবে ৪৭০ও বলতে পারেন, কারণ একজন প্রার্থীর সদস্য প্রার্থিতা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন, ডাকসুর নির্বাচন কমিশন হচ্ছে বাতিল করেছে। সেই প্রার্থী দাবি করেছেন যে চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নাম ছিল, পরবর্তী সময় তার নাম বাদ দেওয়া হয় এবং তিনি এটি আপিল করে কাজ হয়নি। পরবর্তী সময় তিনি আদালতে গিয়েছিলেন। আদালতে জামাত সমর্থিত আইনজীবী শিশির মনির দাবি করেছিলেন যে এটি ২৪ আগস্টই বাতিল হয়েছে। পরবর্তী সময় সে প্রার্থীর পক্ষ থেকে কাগজ দাখিল করা হয় যে ২৬ তারিখেও চূড়ান্ত প্রার্থী তালিকা যেটি ছিল সেই জায়গাতে তার নাম ছিল। তো যাই হোক, আদালত শেষ পর্যন্ত তার প্রার্থিতা বহালের কোনো সিদ্ধান্ত দেয়নি। তো সেই কারণে আমরা ৪৭০ জন প্রার্থীও যেমন বলতে পারি, আবার ব্যালটে তার যদি নাম থেকে যায়, কারণ ব্যালট পেপার যেহেতু আগে ছাপা হয়েছে, সেই ক্ষেত্রে হয়তো ব্যালটে ৪৭১ জন থাকবে। আমি প্রার্থীর সংখ্যার কথা বলছিলাম যে ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী, ভোটার হচ্ছেন ৪০,০০০ ভোটার। তো সেই জায়গায় এই ৪০,০০০ ভোটারের মধ্যে ৪৭১ জন প্রার্থী হয়েছেন। এই ৪৭১ জনের মধ্যে তো আগেই বলেছি, ভিপিতে ৪৫, জিএসএ ১৯, এজিএসএ ২৫ জন প্রার্থী আছেন। এর বাইরে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম পদে ১৭ জন প্রার্থী আছেন, যার মধ্যে ২ জন আছেন নারী প্রার্থী। কমন রুম, রিডিং রুম, ক্যাফেটেরিয়া ও সম্পাদক পদে আছেন ১১ জন প্রার্থী, তার মধ্যে ৯ জনই আছেন নারী প্রার্থী, ২ জন পুরুষ প্রার্থী, ২ জন ছাত্র। আন্তর্জাতিক সম্পাদক পদে আছেন ১৪ জন প্রার্থী, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে ১৯ জন প্রার্থী, যার মধ্যে ২ জন আছেন নারী প্রার্থী। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১২ জন প্রার্থী, এই ১২ জনের মধ্যে ১ জন নারী প্রার্থী। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ৯ জন প্রার্থী, এই ৯ জনের মধ্যে ৩ জন নারী প্রার্থী। ক্রীড়া সম্পাদকে ১৩ জন প্রার্থী রয়েছেন, তার মধ্যে ১ জন আছেন নারী। পরিবহন সম্পাদক বা ছাত্র পরিবহন বলা হচ্ছে এবার, ছাত্র পরিবহন সম্পাদক পদে প্রার্থী ১২ জন, এখানে কোনো নারী প্রার্থী নেই। সমাজসেবা সম্পাদক পদে ১৭ জন প্রার্থীর মধ্যে ১ জন নারী। স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে মোট প্রার্থী আছেন ১৫ জন, এর মধ্যে ৩ জন নারী। মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে প্রার্থীর সংখ্যা ১১ জন, তার মধ্যে ৩ জন নারী। ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে আছেন ১৫ জন প্রার্থী, তার মধ্যে নারী প্রার্থী ২ জন। এছাড়া সদস্য পদ আছে ১৩টি, এই ১৩টি পদে ২১৭ জন প্রার্থী, এই ২১৭ জনের মধ্যে ২৫ জন আছেন নারী প্রার্থী। এই তো গেল প্রার্থীদের হিসেব। কালকে ৪০,০০০ ভোটার এর মধ্যে যারাই ভোট দিতে আসবেন তাদের জন্য ৮টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এবার নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং হলের আধিপত্যকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে হলগুলো থেকে ভোট কেন্দ্র সরিয়ে নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৮টি স্থানে, জিমনেশিয়াম, টিএসসি সহ মোট ৮টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই ৮টি কেন্দ্রে
810টি বুথ তৈরি করা হয়েছে, সারি সারি বুথ, এবং ভোট গণনা হবে মেশিনে। আর আইন শৃঙ্খলার কথা যদি বলি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। অবশ্য 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থার কথা বললেই আমার আসলে হাসি পায়। এই কারণেই আমরা বিভিন্ন সময়ে বেশ কয়েক বছর ধরেই, বিশেষ করে এরশাদ শাসনামল থেকেই শুনে আসছি, কোনো জাতীয় দিবসে বা কোনো বড় ধরনের কোনো উপলক্ষ থাকলে, কোনো উৎসব মুখর কর্মকাণ্ডের বিষয় থাকলে আমরা শুনতাম 3 স্তর, 4 স্তর, 5 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তো সেই জায়গায় দেখেছি আমরা যে সেই 3 স্তর, 4 স্তর, 5 স্তর নিরাপত্তা বেষ্টনী ভেদ করেও কখনো জঙ্গিরা, কখনো সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। তো যাই হোক, আমরা আশা করছি আগামীকাল এমন কিছু ঘটবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক ধরনের ফর্মালিটি মেনটেন করার জন্যই উপস্থিত থাকবে, তাদের কোনো রকমের দায়িত্ব পালন করতে হবে না বলে বিশ্বাস রাখতে চাই। তো 3 স্তরের মধ্যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি, তারা নিজেরা দায়িত্ব পালন করবেন। দ্বিতীয় স্তরে থাকবে পুলিশ বাহিনী, এবং তৃতীয় স্তর বা স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। ডাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ সম্মেলন করে তারা জানিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 7টি প্রবেশ মুখে মূলত সেনাবাহিনী থাকবে, এবং এই স্ট্রাইকিং ফোর্স একেবারেই নির্বাচন শেষ হওয়া শুধু না, ভোট গণনা ফলাফল ঘোষণা পর্যন্ত তারা থাকবে। তবে একটি বাড়তি হিসেব আছে, সেটি হচ্ছে যে ভোট যখন গণনা হবে সেই সময় ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র ঘিরে রাখবেন সেনা সদস্যরা। ফলাফল ঘোষণার পরে তারা তাদের দায়িত্ব শেষ করবে। অবশ্য যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে তাহলে তারা তাদের দায়িত্ব অব্যাহত রাখবে। আর এমনিতে হচ্ছে সেনাবাহিনী প্রয়োজন অনুযায়ী ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে, এটা তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। অবশ্য গত কয়েক বছরের হিসেবে আমি আবারও বলি যে নাই বা যাই, বিশেষ করে এরশাদ আমলের শেষ দিককার কথা পর্যন্ত যদি বলি, তার একরকম বিষয়। এরশাদ পতনের পরে তো আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে পুলিশও ক্যাম্প করে, সেনাবাহিনীও ক্যাম্প করে, নানান কিছু দেখেছি আমরা। 111-এর সময় আমরা দেখেছি জিমনেশিয়ামেও আর্মি ক্যাম্পের একটা বিষয় ছিল। কিন্তু এরশাদ আমলের একটা পর্যায় পর্যন্ত সেনাবাহিনী কখনো ক্যাম্পাসে প্রবেশ করেনি। এমনকি কোনো পুলিশের গাড়ি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করত, তার জন্য আগে প্রক্টর অফিস থেকে অনুমতি নিতে হতো তাকে। সেই জায়গায় এখন আর পুলিশ বা অন্য কোনো বাহিনীর ক্যাম্পাসে যাওয়া, র্যাব থেকে শুরু করে সবাই, এটা এখন আর কোনো বিষয় না। এটা আমার ধারণা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসনের যে ঐতিহ্য ছিল, এই বিষয়টি হয়তো এখনকার অনেক শিক্ষার্থী এবং শিক্ষক জানেনই না। তো যাক, সেটি আমাদের বিষয় না। আমাদের বিষয় হচ্ছে আগামীকালকে নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক, সুন্দরভাবে হোক, এবং কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। যদিও ইতিমধ্যেই একজন ভিপি প্রার্থী উমামা ফাতেমা, তিনি সংবাদ সম্মেলন করে দাবি করেছেন যে ভুয়া আইডি কার্ড এর মাধ্যমে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ করানোর চেষ্টা চালাচ্ছে একটি ছাত্র সংগঠন বা একটি প্যানেলের পক্ষ থেকে, যারা
দীর্ঘদিন পর 2024-এর আন্দোলনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। তাদের দিকে এই অভিযোগের আঙ্গুল তুলেছেন উমামা ফাতেমা এবং দাবি করেছেন নিরপেক্ষভাবে এবং দায়িত্বশীলতার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন এই বিষয়টির উপর দৃষ্টিপাত করে এবং ব্যবস্থা নেন। উমামা ফাতেমার একটা বিষয় হচ্ছে অভিযোগ করেছেন, তিনি বলছেন যে যারা বহিরাগতদের ক্যাম্পাসে ঢোকানোর চেষ্টা করছে তারাই আবার আরেকটি পরিকল্পনা গ্রহণ করছে যে তাদের নিজেদের ভোটারদের ভোট দেওয়া হয়ে গেলে তারা ভোটারদের লাইনে বিশৃঙ্খলা তৈরি করে বা নানান উপায়ে ভোট গ্রহণে বিলম্ব ঘটানোর একটা চেষ্টা করবে। তাতে ভোট কাস্ট কম হবে, ভোট কাস্ট যত কম হবে তাতে যারাই কাজটি করবে তাদের প্যানেলের বিজয়ের পথ অনেকটাই সুগম হবে। এই ধরনের একটি অভিযোগও উমামা করেছেন। এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে কি ভাবছেন, কি করছেন, এটি গণমাধ্যমকে যেহেতু জানায়নি, আমাদেরও আগ বাড়িয়ে ধারণা প্রসূত কথা না বলাই ভালো। তবে আমরা প্রত্যাশা করব এমন কিছু যেন না ঘটে, ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনটি বহিরাগত মুক্ত নির্বাচনই হোক। আমরা গত 2-3 দিন ধরে দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধু প্রার্থীরাই না, বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী মানুষজন নির্বাচনী প্রচারে নেমে গেছেন। এমনকি যারা সংগঠিতভাবে নামছেন, আমি কাউকে ছোট করে বলছি না, যারা বিশ্ববিদ্যালয় দূরের কথা কলেজের গণ্ডি পেরোয়নি বা স্কুলের গণ্ডি পেরোয়নি, তারাও এই ডাকসু নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন। এর মধ্যে কেউ কেউ অভিযোগ করছেন যে এবারের ডাকসু নির্বাচনে সম্ভবত টাকার খেলা চলছে এবং এই টাকার খেলাটা শুধু বিশ্ববিদ্যালয় কেন্দ্রিকই না, এটি সারা দেশের মধ্যেই এটা ছড়িয়ে গেছে নানানভাবে এবং ভাড়াটে মানুষজন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানান জায়গায় এক ধরনের প্রচারণায় নেমেছে একটি বিশেষ সংগঠনকে জয়ী করার জন্য। তো এটি আসলে আমাদের আলোচনার বিষয় না, আমি এই বিষয়ে মন্তব্য করতে চাই না। তবে এই ধরনের আলোচনা আসলে যত কম হবে ততই ভালো। প্রত্যাশা করব এই ধরনের আলোচনা, সমালোচনা, অভিযোগ যাই আসুক না কেন, এগুলো সবই মিথ্যা হোক, এই প্রত্যাশাই আসলে করতে পারি, তার বেশি কিছু বলার নেই। এই গেল হচ্ছে উমামা ফাতেমার অভিযোগ। মূলত 2টা অভিযোগ তো বললামই, জাস্ট পয়েন্ট আকারে বললে যে বহিরাগতদের ঢোকানোর চেষ্টা এবং ভোটের লাইনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, এই ষড়যন্ত্র চলছে, এই অভিযোগ তিনি করেছেন। আমরা চাইব যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উমামার এই অভিযোগকে গুরুত্ব দিয়ে দেখবেন এবং ব্যবস্থা নেবেন। এর বাইরে আরেকটি বিষয় আছে, সেটি হচ্ছে একজন প্রার্থী ফাহমিদা, তিনি মূলত প্রার্থী হচ্ছেন অদম্য 71 প্যানেলের ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট এবং বাংলাদেশ জাসদ ছাত্রলীগের সমর্থিত প্যানেলের হচ্ছে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাহমিদা। তিনি একটি রিট করেছিলেন একজন প্রার্থীর বিরুদ্ধে, তার প্রার্থিতা নিয়ে। সেই রিটটি ধরে তিনি রিট করেছিলেন প্রার্থীর বিরুদ্ধে, কিন্তু হাইকোর্ট সেই রিটকে কেন্দ্র করে ডাকসু নির্বাচনই স্থগিত করে দিয়েছিল, অনেকটা মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলে দেওয়ার মতো। পরবর্তী সময়ে সেই একই দিনে আবার এটি
চেম্বার জজ আদালত হাইকোর্টের নির্দেশনাটিকে স্থগিত করে নির্বাচন পরিচালনায়, নির্বাচন ভোট গ্রহণ অনুষ্ঠানে বাধা নেই বলে সিদ্ধান্ত দেয়। তার প্রেক্ষিতেই 9 সেপ্টেম্বর ভোট গ্রহণ হতে যাচ্ছে। তো সেই জায়গা থেকে হচ্ছে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাহমিদা, যিনি মুক্তিযুদ্ধের পক্ষের বলিষ্ঠ কণ্ঠ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচিত, তিনি সবশেষ আজকেও আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 71-এর ভূমিকা সবকিছু মিলিয়েই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন অবশ্যই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষেই অবস্থান নেন। এর বাইরে আমরা দেখেছি এবারে ডাকসু নির্বাচনকে ঘিরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তারা একটি পোস্টার প্রকাশ করেছে যে 71-এর যেই শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এদেশের সূর্য সন্তান, তাদেরকে যারা হত্যা করেছে তাদেরকে যেন ভোট দেয় না। সেই ছাত্র ইউনিয়নের প্রার্থী, সাধারণ সম্পাদক প্রার্থী এনামুল হাসান অনয়েরও একই কথা। সে যেটি বলেছে যে ডাকসু হোক বাংলাদেশের ভ্যানগার্ড। অতীতে বিশেষ করে মুক্তিযুদ্ধে এবং এরশাদ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে ডাকসু যেভাবে দেশকে পথ দেখিয়েছে, দেশের মানুষকে পথ দেখিয়েছে, এমনকি কখনো কখনো জাতীয় রাজনৈতিক দলের নেতাদেরকেও পথ দেখিয়েছে, এই ডাকসু যেন তেমন ডাকসু হয়। আর সেই ডাকসু প্রতিষ্ঠার জন্য প্রয়োজন মুক্তিযুদ্ধের পক্ষের অকুতোভয় সৈনিকদের বিজয়ী করা। সাধারণ সম্পাদক প্রার্থী এনামুল হাসান অনয় তেমন প্রত্যাশায় রেখেছেন এবং তিনি প্রত্যাশা জানিয়েছেন যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের পক্ষের অংশকেই বিজয়ী করে। জাতীয়তাবাদী ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদ, তারও প্রত্যাশা যে মুক্তিযুদ্ধের পক্ষেই শিক্ষার্থীরা তাদের রায় ঘোষণা করবে। সেক্ষেত্রে তিনি জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলকে বেছে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। এবং আমার কাছে মনে হয়েছে যে শিক্ষার্থীরা যদি সঠিকভাবে বিবেচনা করে ভোট দিতে যান তাহলে লড়াইটা হবে ত্রিমুখী। সেই ত্রিমুখী লড়াইটা কিভাবে? একটি হচ্ছে একদিকে ছাত্রদল, জাতীয়তাবাদী ছাত্রদল, তারা শক্ত প্রতিদ্বন্দ্বিতা করবে। আরেকদিকে হচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বাংলাদেশ ছাত্রলীগ, বিএসএল, তাদের যেই অদম্য 71 পরিষদটি রয়েছে, তারা এই দুটি প্যানেল। আর তার বাইরে বিচ্ছিন্নভাবে কয়েকজন প্রার্থী প্রতিটি পদেই শক্ত প্রতিদ্বন্দ্বিতা করে তুলবে। ছাত্র শিবির আলোচনা থাকলেও আমি আসলে তাদের নামটি এই ত্রিমুখী লড়াইয়ে বলছি না, কিন্তু তাদের কোনো কোনো প্রার্থী ভালো প্রতিদ্বন্দ্বিতা করে তুলবেন। বলছি না এই কারণেই, মূলত ডাকসু নির্বাচনকে ঘিরে একটি কথা চাউর হয়েছে, সেটা শুধু বিশ্ববিদ্যালয় না, সারা দেশেই, যে এবারের এই যে 45 জন ভিপি প্রার্থী, তারপরে 19 জন জিএস প্রার্থী, এজিএস প্রার্থী 25 জন, এদের মধ্যে কৌশলগত কারণেই হোক আর যে কারণেই হোক ছাত্র শিবির ভেবেছে যে এই জিতবে, না হয় ও জিতবে, নাহলে ও জিতবে, নাহলে সে জিতবে, কেউ না কেউ তো জিতবে, যেই জিতুক সে যেন আমাদের হয়। একটি হিসেব তারা আসলে করেনি, যেটি আমি আজকে বিকেলেও বিশ্ববিদ্যালয়ের ভোটারদের কাছ থেকে শুনছিলাম। সেটি হচ্ছে তাদের এই কৌশলে আসলে লাভবান হবে ছাত্রদল। কিভাবে ছাত্রদল লাভবান হবে? শিবিরের ভোটগুলো আসলে ভাগ হয়ে যাচ্ছে। এমনিতেই তাদের সংগঠিত ভোট হচ্ছে এই 40,000-এর মধ্যে 3,000।
এই 3000 ভোট তাদের প্যানেলে পড়বে, কিন্তু তার বাইরের যে ভোটগুলো, এই ভোটগুলোকে তারা এক জায়গায় আনতে ব্যর্থ হয়েছে। এই ভোটগুলো ভাগ হয়ে যাবে তাদেরই 1 2 3 4 5 6 7 8 বা 9 10 নাম্বার প্রার্থীর মধ্যে ভাগাভাগি হতে গিয়ে এটি বুমেরাং হয়ে যাচ্ছে শিবিরের জন্য। সেদিক থেকে জাতীয়তাবাদী ছাত্র দল অনেকটা সুবিধাজনক জায়গায় আছে। আর ইউনিয়ন ছাত্র ফ্রন্ট, ছাত্রলীগ, এই যে প্যানেলটি, এই প্যানেলের সুবিধাটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে তারাই একমাত্র বলিষ্ঠ উচ্চারণ ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং প্রত্যেকেই নিয়মিত শিক্ষার্থী। এটা হচ্ছে তাদের প্লাস পয়েন্ট। ছাত্র দলের প্রার্থীদের বয়স বা পড়াশোনা এগুলো নিয়ে আসলে আলোচনা আমরা না করি ভোটের আগে রাতে। তারা হচ্ছে আসলে মানে কারো কারো বয়সটা একটু বেশি, তো তাদের কারো সন্তান এখন স্কুলে বা কলেজে পড়ছে কিনা আমি জানি না, কিন্তু আমাদের সময় কিন্তু এমন হয়েছে যে একজন ছাত্র নেতা ছিলেন, আমি তার নাম বা তার সংগঠনের নাম বলছি না, যার সন্তানও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। এখন অবশ্য এতটা খারাপ অবস্থা হবে না, কিন্তু ছাত্র দলের কোনো কোনো প্রার্থীর বয়স নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে। তো যাই হোক, আমি যেটি বলছিলাম যে আরেকজন প্রার্থীর ব্যক্তিগত প্রচার এবং পরিচয়টা আছে সাধারণ সম্পাদক পদে মেঘমল্লার বসু। ছাত্র ইউনিয়নের নাম ব্যবহার করে মূলত নির্বাচন করছে, বা তারা কয়েকজন মিলে ছাত্র নাম ব্যবহার করে আলাদা একটা প্ল্যাটফর্ম দাঁড় করানো ধরে রাখার চেষ্টা করছে দীর্ঘদিন ধরেই, প্রায় বছর কয়েক হলো। তো সেই মেঘমল্লার পরিচয়টা আছে, প্রচারটা আছে, কিন্তু মূল সমস্যা হচ্ছে যে ছাত্র শিবিরের সাথে একসাথে বসার এবং মিটিং করা, এটি মুক্তিযুদ্ধের পক্ষে কেউই ভালোভাবে নেয়নি। এমনকি যখন ছাত্র ইউনিয়নের মূলধারা এবং জাতীয়তাবাদী ছাত্র দল প্রশাসনের সাথে মিটিং থেকে উঠে চলে আসে, সেই সময়ে মেঘমল্লার সেই মিটিংয়ে অংশ নিয়েছে। সবশেষ সাদেক কাইমকে নিয়ে সে যেই কথা বলেছিল যে জানি জানি সবাই জানি সাদেক কাইম পাকিস্তানি বা জামাত শিবির পাকিস্তানি, এই টাইপের স্লোগান যে দিয়েছিল কিছুদিন আগেই, এই নির্বাচনকে ঘিরে আবার মেঘমল্লার সে ক্ষমা চেয়েছে এবং বলেছে তার এই ধরনের স্লোগান দেওয়া, বক্তব্য দেওয়া ঠিক হয়নি। তো তার অর্থ দাঁড়াচ্ছে যে ক্যাম্পাসে মোটামুটি ভাবে গতকাল রাত থেকে যেটা প্রচার হচ্ছে, মেঘমল্লার বসু হচ্ছে ছাত্র ইউনিয়নের মধ্যে শিবিরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। তো সেই জায়গা থেকে আসলে যদি শিবিরের এতজন প্রার্থী না থাকতো তার পদে, সেই ক্ষেত্রে হয়তো মেঘমল্লার একটা চান্স থাকলেও থাকতে পারত, কিন্তু সেই জায়গাটা আসলে এখন আর কোনো সুযোগ নেই। এবং আরেকটি বিষয় আছে যে মেঘমল্লার যাদের উপর আস্থা রাখার চেষ্টা করেছে তাদের সম্পর্কে অভিযোগ আছে যে তারা সাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সাম্প্রদায়িক চেতনার একজন মানুষ মেঘমল্লার বসুকে ভোট দেবে এমনটা ভাবারও আসলে আমি কোনো কারণ দেখি না। তো সেই জায়গা থেকে আমি বলবো যে সাধারণ সম্পাদক পদে যদি ছাত্র দল, জাতীয়তাবাদী ছাত্র দল এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের প্রার্থী আনামুল হাসান হৃদয়, এই দুজনের মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হয়, আমি অবাক হব না যেই যেহেতু। তবে ছাত্র ইউনিয়নের অনয়ের যেটা সম্ভাবনাটা আমি বলবো একটু কঠিন, এই কারণেই মেঘমল্লার এটা যেমন বললাম তার জামাত শিবির ঘেঁষা আচরণের কারণে সে পিছিয়ে গেছে। অনয় পিছিয়ে গেছে আসলে সাংগঠনিক দুর্বলতার জায়গা থেকে এবং আর্থিক দুর্বলতা, কারণ তারা ক্যাম্পেইন করা, কার্ড ছাপানো থেকে শুরু করে লিফলেট ছাপানো, এই জায়গাগুলোতে মানে আর্থিকভাবে তারা আসলে খুবই পিছিয়ে ছিল। প্রয়োজনীয় সংখ্যক লিফলেটও তারা ছাপতে পারেনি। আর যেহেতু ছাত্র ইউনিয়নের চাঁদাবাজির অভ্যাসটা নাই, সেই কারণে তারা এই চাঁদাবাজি করেও হচ্ছে ঘাটতি পূরণ করতে পারেনি। তো অনয়ের সমস্যাটা আসলে কোথায়? অনয়ের সমস্যা হচ্ছে তারা
পূর্ণ প্যানেল দিতে পারেনি এবং অনয় আসলে নির্বাচনের জন্য প্রস্তুত ছিল না। সংগঠনের সিদ্ধান্তে তাকে নির্বাচনে আসতে হয়েছে। হ্যাঁ, তার যোগ্যতা ছিল, মেধা ছিল এবং ডাকসু চালানোর মতো দূরদর্শিতা, যোগ্যতা সবই তার আছে, কিন্তু সে হচ্ছে সাংগঠনিক ছেলে হওয়ার কারণে তার ভাবনা ছিল ডাকসুতে যদি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতেই হয় সেটা হয়তো আরো 2-3 বছর পরের কথা। এখনই সে মানসিকভাবে প্রস্তুত ছিল না, কিন্তু সাংগঠনিক সিদ্ধান্তের কারণে তাকে এই লড়াইয়ে নামতে হয়েছে। সেই কারণে এই লড়াইয়ে তার নামাটা একটু দেরিতে হয়েছে। আর ওই যে বললাম সাংগঠনিক দুর্বলতা, ছাত্র ইউনিয়নের এক সময় যে দাপট ছিল সেটি এখন আর নেই ক্যাম্পাসে, যার কারণে খানিকটা পিছিয়ে আছে। সেই জায়গা থেকে হয়তো জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক প্রার্থী একটা বাড়তি সুবিধা পাবে। এবার আসছে এই ভোটে ডিসাইডিং ফ্যাক্টর কারা। ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে দুই অংশের উপর। কেমন? একটি হচ্ছে এই 40,000 ভোটের মধ্যে প্রায় 18,000 ভোট হচ্ছে ছাত্রীদের। এই 18,000 ছাত্রীরা আবার একটা বড় অংশই হচ্ছে হলে থাকেন না, যার কারণে হল কেন্দ্রিক রাজনীতি থেকে তারা দূরে আছে। এর একটা ডিসাইডিং ফ্যাক্টর। এদের ভোটটা যেদিকে যাবে, এদের মন যারা জয় করতে পারবে তাদের সম্ভাবনাটা বাড়বে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এবারের নির্বাচনে এই প্রথম আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ অংশ নিচ্ছে না। ছাত্রলীগের নেতারা এখন 2 ভাগে বিভক্ত। একটি হচ্ছে আত্মরক্ষার্থে পালিয়ে আছেন, আরেকটি হচ্ছে তারা ছাত্র শিবির, জামাত বা এনসিপি বা অন্যান্য নামে প্রকাশ্যে এসেছেন। যে এতদিন 15 বছরের বা একেবারেই যদি রিসেন্ট বলি যে গত 3-4 বছর ধরে যারা ছাত্রলীগ করেছে, ক্যাম্পাসে দাপট দেখিয়েছে, হেলমেট বাহিনী গঠন করেছে, এরা এখন এনসিপি বা জামাতের কর্মী হিসাবেই নিজেদের পরিচয় দিচ্ছে। এমনকি ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাধারণ সম্পাদকও একসময় ছাত্রলীগের পদধারী নেতা ছিলেন। তো এই তো গেল নেতাদের জায়গা। ছাত্রলীগের নেতা না, কর্মী সমর্থক যারা এই নির্বাচনে ভোট দিতে আসবেন, এই ভোটের সংখ্যাটাও কিন্তু একেবারে কম না, কমপক্ষে 5 থেকে 7 হাজার। এই 5-7 হাজার ভোট যাদের দিকে যাবে তাদের কিন্তু জয়ের সম্ভাবনাটা আছে, জয়ের পাল্লাটা তাদের দিকে ভারী হবে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে বাম প্রগতিশীলদের, মুক্তিযুদ্ধের পক্ষের যারা, মন্দের ভালো হিসেবে ছাত্রলীগ এর কর্মী সমর্থকরা হয়তো তাদেরকে ভোটটা দিতে পারে। এবং এই ভোটটা যদি দেয় সেই ক্ষেত্রে হৃদয়, অনয়, অদিতি এই পরিসরটাই এগিয়ে যাবে। এবং আমি কিছুক্ষণ আগে বলেছিলাম জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে অদম্য 71 বা হৃদয়, অনয়, অদিতি প্যানেলের একটা শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে। সেটা বলার পিছনে এটাও একটা কারণ। মুক্তিযুদ্ধের পক্ষে ভোট মূলত আবিদ বা হৃদয় এই 2 ভিপি প্রার্থীর প্যানেলই পাবে। এর বাইরে আসলে মুক্তিযুদ্ধের পক্ষে ভোট অন্য কারো পাওয়ার খুব একটা সুযোগ আছে বলে আমার মনে হয় না। এর বাইরে আছে জগন্নাথ হল। জগন্নাথ হলের ভোটটাও কিন্তু কম নয়। সেই জায়গায় এই ভোটগুলো কোন দিকে যায় সেটা দেখতে হবে। একটা হচ্ছে ধর্মীয় কারণে মেঘমুল্লার হয়তো কিছু ভোট পাবে, বিশেষ করে যারা রাজনীতির খবর রাখেন না, যে শিক্ষার্থীরা, তারা হয়তো মেঘমুল্লারকে কিছু ভোট দিবে।
কিন্তু আবার তারা যদি রাজনীতির খবর রাখে, শিবিরের সাথে তার সক্ষতার খবর রাখে, তাহলে হয়তো আবার দেবে না, সেটা আবার ভিন্ন প্রসঙ্গ। এই জগন্নাথ হলের ভোটটাও আসলে আমার কাছে মনে হয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল এবং অদম্য একাত্তর এই দুই প্যানেলই মূলত টানবে ভোটটা। সবকিছু মিলিয়েই আসলে পুরোটাই তো আমরা ধারণা করতে পারি না। ভোটারের মন ভোট কেন্দ্রে বুথে ঢুকে শেষ মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে। সেই জায়গা থেকে কে জিতবে কে হারবে এটা সিদ্ধান্তে না পৌঁছায়, বরং প্রত্যাশা করি ভোটটা নিরপেক্ষ হোক, ভোটটা সুষ্ঠু হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করুক, তারা তাদের মুক্তিযুদ্ধের চেতনার যে অহমিকা আছে সেটাকে সমুন্নত রাখুক। সে কথা বলেই আমি আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমার আলোচনাগুলো শোনার জন্যে। আর যারা আজকে প্রথম শুনছেন তাদেরকে বলে রাখি, আমার এই আলোচনাগুলো পাবেন ইউটিউব চ্যানেল NRB 365 নিউজে, আর পাবেন ফেসবুকে আমার পেজ রহমান মুস্তাফিজ ব্লগ, RAHMAN রহমান, খুব সহজ বানান, মুস্তাফিজটা একটু অনেকেই ভুল করে ফেলেন, MUSTAFIZ রহমান মুস্তাফিজ ব্লগ VLOG। রহমান মুস্তাফিজ ব্লগে আমার এই আলোচনাগুলো পাবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদে পথ চলুন।